আবারও তোমার সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করছি। এই মুহূর্তের অন্যতম যে গুরুত্বপূর্ণ খবর যেখানে আমরা চোখ রেখেছি, নারদ কাণ্ডে 13 জনের বিরুদ্ধে এফআইআর সিবিআই এর। এখনো পর্যন্ত যেটা আমাদের প্রতিনিধি জানালেন, দুর্নীতি দমন আইন এবং তার পাশাপাশি 120 বি ধারা অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র, এই দুটি আইনেই মামলা রুজু করা হয়েছে। দিল্লির সেন্ট্রাল ইউনিট মূল তদন্ত এই গোটা বিষয়টি তদন্ত করে দেখবে এবং দরকার হলে প্রয়োজনে তদন্তের ক্ষেত্রে দিল্লিতেও নিয়ে যাওয়া হতে পারে যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সব মিলিয়ে গোটা বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রাক্তন সাংসদ সহ 13 জন রয়েছেন, তবে 13 জন কারা কারা এ ব্যাপারে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে তারা জানা যাচ্ছে না। তবে ভিডিওতে যাদেরকে দেখতে পাওয়া গেছে, যারা টাকা নিচ্ছেন, টাকা যারা দিচ্ছেন, দুই ক্ষেত্রেই কিন্তু যাবতীয় বিস্তারিতভাবে তদন্ত করে দেখবে সিবিআই এবং সে কারণেই অবশেষে আজকে 13 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইন এবং অপরাধমূলক ষড়যন্ত্র আইনে এফআইআর করলো। নারদ কাণ্ডে 13 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের সঙ্গে। তিনি স্বভাবতই খুশি, তিনি চান না সঠিক পথে তদন্ত এগোক। কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তিনিও খুশি যাতে সঠিক পথে তদন্ত এগোয়। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। বিক্রম, যেটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অবশেষে 13 জনের বিরুদ্ধে এফআইআর করলো সিবিআই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ধারা আনা হয়েছে, তুমি যেটা বললে, এবং তদন্ত যারা করবে সেক্ষেত্রেও এই গোটা বিষয়টা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে যা পরিস্থিতি? অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তোমাকে যেটা জানাবো যে সিবিআই কিন্তু যদি চাইতো তাহলে তারা আরো বাড়তি সময়ের জন্য আবেদন করতে পারতো, কিন্তু আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে 1 মাসের প্রিলিমিনারি এনকোয়ারি বা পিই সিবিআই করেছে, সেখানে কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল যে এই আর্থিক লেনদেন যে হচ্ছে সেই আর্থিক লেনদেনের পেছনে কোনো অপরাধ রয়েছে কিনা। কারণ যে ফুটেজ সিবিআই পেয়েছে সেই ফুটেজের যেই ছবি দেখা যাচ্ছে যে এক পক্ষ টাকা দিচ্ছে, এক পক্ষ টাকা নিচ্ছে, সেই বিষয়টাকে কিন্তু একবারে সত্যি মেনে নিয়ে সিবিআই এই প্রিলিমিনারি এনকোয়ারি শুরু করেছিল। কারণ এই ফুটেজকে বিভিন্ন সময় অর্থাৎ একাধিকবার ফরেনসিক পরীক্ষা করানো হয়। সেই ফরেনসিক পরীক্ষাতেও পরীক্ষার যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু প্রথম থেকেই সিবিআই এর হাতে ছিল। সেই কারণে সিবিআই এই ফুটেজটাকে বা এই আর্থিক লেনদেনকে সত্যি বলেই প্রথম থেকে মেনে নিয়ে এই তদন্ত শুরু করেছিল। কিন্তু তদন্তের মূল যেটা উদ্দেশ্য ছিল যে এই আর্থিক লেনদেনের পেছনে উদ্দেশ্য কি, মোটিভ কি ছিল বা কি যুক্তি রয়েছে, সেটা সিবিআই জানার এবং সেখানে কোনো অপরাধ ঘটেছিল কিনা। এবং এখানেই যেটা আমরা জানতে পারছি যে সিবিআই এই 30 দিনের এনকোয়ারি করার তারা নিশ্চিত হয়েছে এক্ষেত্রে কিন্তু একটা অপরাধ হয়েছে, এই আর্থিক লেনদেনের পেছনে কোথাও না কোথাও অপরাধ লুকিয়ে রয়েছে এবং সেই অপরাধ কি, সেই অপরাধের গভীরে যাওয়ার জন্য কিন্তু সিবিআই এই মামলা রুজু করলো। এবং উল্লেখযোগ্যভাবে যেদিন এই সময়সীমা শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের দেওয়া অর্থাৎ 30 দিনের মাথায়, সেদিনকারই কিন্তু সিবিআই এফআইআর রুজু করে তারা তদন্ত। বিক্রম, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। শামীম আহমেদ, ম্যাথু স্যামুয়েলের আইনজীবী, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। মিস্টার আহমেদ, 13 জনের বিরুদ্ধে এবারে সিবিআই অবশেষে এফআইআর ফাইল করলো, কিভাবে দেখছেন বিষয়টা আপনারা? আমরা সত্য উদ্ঘাটনের জন্য স্টিং অপারেশন করেছিলাম, এইভাবেই আমার মক্কেলের কাছ থেকে জেনেছি। সত্যের উদ্ঘাটনের জন্য, সত্য যাতে সামনে আসে, আইনের পথে যা যা সাহায্য করার আমার মক্কেল করবে। 120 বি ধারা অপরাধমূলক ষড়যন্ত্র আইন এবং দুর্নীতি দমন আইনে এই 13 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এটা কতটা সিগনিফিকেন্ট বলে আপনারা মনে করছেন? সেটা তো কোর্ট বিচার করবে। ইনভেস্টিগেশন এজেন্সি তারা যেটা ঠিক মনে করেছেন তারা সেভাবে এফআইআর করেছে। যেসব ধারা প্রযোজ্য সেই ধারাগুলো নিয়েই তারা এফআইআর করেছে। মিস্টার আহমেদ, যারা টাকা দিচ্ছে সেই গোটা বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে। টাকার উৎস কি, কোথা থেকে আসছে, এই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে। নিশ্চয়ই আমার মক্কেল সমস্ত রকম ইনভেস্টিগেশন থেকে শুরু করে কোর্টের বিচারে সমস্ত রকম সাহায্য করতে রাজি আছে। কোর্টে যেটা ঠিক মনে হবে সেটা বিচারে আসবে। 13 জনের এগেইনস্টে এফআইআর হয়েছে। আপনাদের ভিডিওতে আরো যাদের ছবি ছিল তাদের এখনো পর্যন্ত 13 জন কারা কারা বলা হয়নি, কিন্তু যারা টাকা নিয়েছেন, যারা দিয়েছেন, গোটা বিষয়টা দেখা হবে। আরো অনেকেরই ছবি ছিল, তাদের কথা এখনো পর্যন্ত সামনে আসেনি। ঠিক কিভাবে ভাবছেন এরপর বিষয়টা? পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন এজেন্সি হাতে আছে। কোর্টের নির্দেশে ইনভেস্টিগেশন হচ্ছে। ইনভেস্টিগেশন এজেন্সি আশা করা যায় সঠিকভাবে সেই ইনভেস্টিগেশন করবে, যেটা নিয়ে আসার সামনে সেটা নিয়ে আসবে। যারা যারা অভিযুক্ত সবার নাম নিশ্চয়ই থাকবে। আপনাদের ভিডিওতে যাদের ছবি ছিল তার মধ্যে 13 জনের বিরুদ্ধে হয়েছে এফআইআর করেছে সিবিআই, এই ব্যাপারটাতে আপনারা সন্তুষ্ট? এখানে আমাদের সন্তুষ্টির কিছু নেই। সত্য উদ্ঘাটনের জন্য একটা ইনভেস্টিগেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সত্য উদ্ঘাটনের দায়িত্ব নিয়েছে। তাদেরকে যত রকম সাহায্য করার সেই ধরনের সব রকম সাহায্য করতে আমার মক্কেল প্রস্তুত জানিয়েছে, কোর্টেও জানিয়েছে। ভিডিওতে কতজনের ছবি ছিল সেটা এই মুহূর্তে আমি মনে করে বলতে পারছি না।
সবই ইনভেস্টিগেশন এজেন্সির তুলে দেওয়া হয়েছে। যেভাবে তদন্ত এগোচ্ছে তা সঠিক পথে হচ্ছে বলে মনে করেন? কোর্টের নির্দেশেই তদন্ত হচ্ছে, নিশ্চয়ই সঠিকভাবে তদন্ত আগাবে আমরা আশা করি। অনেক ধন্যবাদ মিস্টার অমিত। কথা বললাম শামীম আহমেদ, ম্যাথু সামিউলের আইনজীবী। তারা আশাবাদী যে তদন্ত সঠিক পথেই এগোবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, দেখো, যেমনটা আমি তোমাকে জানাচ্ছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে সিবিআই যেই 13 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে শুধুমাত্র দুর্নীতি দমন আইন না, তার সঙ্গে কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে। এবং যেহেতু এটা সিবিআই এর সেন্ট্রাল ইউনিট অর্থাৎ দিল্লির বিশেষ তদন্তকারী দল, তারা এই ইনভেস্টিগেশন দিল্লি থেকে করবে, সেই কারণে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যেটা অত্যন্ত প্রবল। তা হলো যে এই অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে এই মামলা রুজু করা 13 জনকে, তাদেরকে যখন পরপর সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, তাদেরকে তলব করা হবে, তখন কিন্তু দিল্লিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এবং সেক্ষেত্রে যদি সেই ব্যক্তি, যদি সেই অভিযুক্ত ব্যক্তির তার কোনো সমস্যা থাকে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্য, তখন কিন্তু যদি সিবিআই মনে করে তাহলে তাকে কলকাতাতেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। তার কারণ যেটা সিবিআই মনে করছে যে যেহেতু এই গোটা মামলায় 13 জন যাদেরকে দেখা যাচ্ছে প্রত্যেকে প্রভাবশালী এবং প্রত্যেকে কেউ হয়তো সাংসদ, কেউ হয়তো প্রাক্তন সাংসদ, কেউ হয়তো বিধায়ক বা কেউ হয়তো প্রাক্তন বিধায়ক, এমনকি ক্যাবিনেট মিনিস্টার পর্যন্ত এই 13 জনের মধ্যে রয়েছেন। সেখানে কিন্তু সিবিআই মনে করছে যে তদন্ত যদি কলকাতা থেকে হয় তাহলে সেই তদন্ত বিঘ্নিত হতে পারে, তদন্ত প্রভাবিত হতে পারে, এবং সেক্ষেত্রে সিবিআই কে তদন্ত করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারে। সেই কারণেই তারা মনে করছেন যে দিল্লিতে সেন্ট্রাল ইউনিট যদি এই তদন্ত করে তাহলে কিন্তু তদন্তের অগ্রগতি ভালো হবে। এর আগে আমরা দেখেছি সেন্ট্রাল ইউনিটকে এই রাজ্যে তদন্ত করতে হলো রিজওয়ানুর রহমানের সময়। রিজওয়ানুর রহমানের মৃত্যুর ঘটনায় যে তদন্তভার সিবিআই কে দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু সেন্ট্রাল ইউনিট কাজ করেছিল, অর্থাৎ সেন্ট্রাল ইউনিট তদন্ত নেমেছিল। এখানেও আমরা দেখতে পাচ্ছি নারদ কাণ্ডে যে সেন্ট্রাল ইউনিট তদন্ত করবে, এবং সেখানে সিবিআই সিদ্ধান্ত হয়েছে যে সিবিআই যে বিভিন্ন জোন রয়েছে সেই জোনের মধ্যে কলকাতা জোন, অর্থাৎ উত্তর পূর্ব যে রাজ্যগুলি রয়েছে যেখানে সিবিআই এর মূল অফিস হলো কলকাতা জোন, অর্থাৎ কলকাতায় সিজিও কমপ্লেক্স বা নিজাম প্যালেসে, সেই কলকাতা জোনের কোনো অফিসারকে কিন্তু এই তদন্তের মধ্যে রাখা হচ্ছে না। একই সঙ্গে বিহার জোন রয়েছে যেখানে ধানবাদ বা রাঁচির মতন সিবিআই ব্যুরো রয়েছে, তাদেরও কোনো অফিসারকে এই তদন্তকারী দলে রাখা হচ্ছে না। পুরোপুরি ওয়েস্টার্ন জোন বা দিল্লির যে টিম রয়েছে, সেন্ট্রাল ইউনিট রয়েছে, তারাই কিন্তু এই তদন্ত করবে। কোনো নির্দিষ্ট কারণ দেখানো হচ্ছে কি কারণে এই ইস্টার্ন জোনের কাউকে রাখা হলো না এবং পুরো ব্যাপারটাই সেন্ট্রাল ইউনিট করবে? দেখো, এটা নির্দিষ্টভাবে আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারি যে যখন এই ধরনের কোনো বড় মামলা সিবিআই করে তখন কিন্তু সেখানকার হোম অফিসারদেরকে রাখা হয় না, কারণ যেহেতু সেই অফিসারের পরিবার সেখানে থাকে বা তার নিজস্ব কোনো লায়াবিলিটি বা রেসপন্সিবিলিটি সেখানে রয়েছে, সেইখানে যাতে তাকে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় সেই কারণেই কিন্তু সিবিআই এর অন্যান্য যে সমস্ত জোন রয়েছে সেই সমস্ত জোনের অফিসারদেরকে দেওয়া হয়। যেমন আমরা সারদা বা রোজভ্যালির ক্ষেত্রেও দেখেছি যে সারদার যিনি আইও বা যে উচ্চপদস্থ অফিসাররা তারা কিন্তু সবাই বিহার বা ঝাড়খণ্ডের। যদি আমরা রোজভ্যালির ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু দেখা গিয়েছে যে উড়িষ্যার অফিসারদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে। এই কারণেই নিয়োগ করা হয়, তার কারণ যাতে কোন রকম ভাবে তদন্তকারী অফিসারদেরকে কেউ প্রভাবিত করতে পারে যাতে না পারে বা কোনো প্রেশার ক্রিয়েট যাতে না করতে পারে। এবং সেই কারণেই যেটা আমরা জানতে পারছি এই ক্ষেত্রে কিন্তু সরাসরি দিল্লির যে সেন্ট্রাল ইউনিটের তদন্তকারী দল তারাই কিন্তু এই নারদ মামলার তদন্ত করবে, নারদ কাণ্ডের তদন্ত করবে, এমনটা আমরা জানতে পারছি। এবং উল্লেখযোগ্য বিষয় হলো এই 13 জনের বিরুদ্ধে শুধুমাত্র যে তদন্ত করা হচ্ছে এমনটা কিন্তু নয়, যারা টাকা নিয়েছেন এবং যারা টাকা দিয়েছেন দুপক্ষেরই কিন্তু ভূমিকা খতিয়ে রাখা হবে, দুপক্ষের উদ্দেশ্য খতিয়ে রাখা হবে এবং দুপক্ষের যুক্তি শোনা হবে, এবং সেই যুক্তি যদি সিবিআই সন্তুষ্ট হয় তাহলে কিন্তু তাদের ক্লিন চিট দেওয়া হবে। এর বাইরে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু সিবিআই আইনানুগ ব্যবস্থা নেবে, এমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। বিক্রম, আপাতত অনেক ধন্যবাদ। আবারও তোমার সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করছি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এফআইআর করলো সিবিআই। নারদ কাণ্ডে 13 জনের বিরুদ্ধে এফআইআর হলো। দুর্নীতি দমন আইন, তার পাশাপাশি 120 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র আইনে মূলত এফআইআর মামলা রুজু করা হয়েছে সিবিআই এর তরফে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে দিল্লির সেন্ট্রাল ইউনিট মূল তদন্ত করবে, কোনো জোনাল ইউনিট এক্ষেত্রে রাখা হয়নি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা এই খবরে আরো বিস্তারিত ভাবে নিয়ে আপনাদের সঙ্গে ফিরছি, তবে আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।